স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিদিশা। টঙ্গীর তুরাগ তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতির কাজ। ঢাকার কাছাকাছি এলাকা থেকে মুসল্লিরা এসে দিচ্ছেন স্বেচ্ছাশ্রম। এরই মধ্যে শেষ ৬০% প্রস্তুতি। সম্প্রতি ময়দান থেকে দুই পক্ষের বিরোধের জেরে বাড়তি সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী। এবারের ইজতেমার প্রথম পর্ব শুরু ৩১ জানুয়ারি। ইজতেমা সফল করতে ঢাকার আশপাশ থেকে আসা মুসল্লিদের স্বেচ্ছাশ্রমে সকাল সন্ধ্যা চলছে মাঠ প্রস্তুতির কাজ। অজু, গোসল ও টয়লেট স্থাপনের পাশাপাশি খুঁটি বসানো শেষ। চলছে সামিয়ানা টানানো, মূল বয়ান মঞ্চ, বৈদ্যুতিক সংযোগের কাজ। মুসল্লিদের পারাপারে তুরাগ নদে ভাসমান সেতু তৈরি করছে সেনাবাহিনী। আল্লাহর খুশির জন্যই স্বেচ্ছাশ্রম দিচ্ছেন, এমনটাই বলছেন ময়দানে আসা ধর্মপ্রাণ মুসলমানরা। আমরা স্বেচ্ছায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য ইজতেমার মাঠকে প্রস্তুত করার জন্য এসেছি। স্বেচ্ছায় আমি আল্লাহর জন্য এই শ্রম ময়দানে কাজ করতেছি। সারা বিশ্ব থেকে এখানে মানুষজন আসবে, কিছু দিনই কথা হবে, যাতে ভালোভাবে শুনতে পারে। এই জন্য উপরে যাতে মানুষের রৌদ্র না লাগে, নিচেও যেন ভালো বিছানা থাকে, এই জন্য আমরা মূলত এখানে আসার। ময়দান নিয়ে দুই পক্ষের বিরোধের ফলে অন্যবারের তুলনায় এবার থাকছে কঠোর নিরাপত্তা। ৬,০০০-এর বেশি পুলিশ সদস্যের পাশাপাশি ময়দানের চারপাশ ঘিরে থাকবে সেনাবাহিনী, র্যাব ও বিজিবি। বিবদমান দুইটি গ্রুপ বিবাদকে কেন্দ্র করে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে, সেটাকে মাথায় রেখে আমরা সামগ্রিকভাবে আমাদের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। এই বছর আমরা ধারণা করছি ৬,০০০-এর উপরে ফোর্স আমরা মোতায়েন করে। এর পাশাপাশি সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী মাঠে নিয়োজিত আছে। সব মিলিয়ে একটা বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করা হবে। প্রথম পর্বের ইজতেমা চলবে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত। ৭ই ফেব্রুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। ডিবিসি নিউজ ডেস্ক। টেকনাফে বাহারছড়া কচ্ছপিয়া গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণের শিকার ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ২ অপহরণকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন টেকনাফ বাহারছড়া ইউনিয়নের মোহাম্মদ হারুন এবং নূর মোহাম্মদ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন জানান, মালয়েশিয়া পাঠানোর কথা বলে ১৫ জনকে টেকনাফের গহীন বনে আটকে রাখে ২ অপহরণকারী। এরপর তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে তারা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে ভুক্তভোগীদের উদ্ধার করে। অপহরণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঝিনাইদহের মহেশপুর সীমান্তের মাটিলায় ভারতের দখলে থাকা কোদলা নদীর প্রায় ৫ কিলোমিটার জায়গা উদ্ধারের পর সেখানে আবাদ শুরু করেছেন বাংলাদেশের কৃষকরা। এই নদীর বাংলাদেশের অংশ শনাক্তের দাবি সীমান্তের মানুষ। এ নিয়ে যৌথ সমীক্ষার আহ্বান জানিয়েছে বিএসএফ। এ অনুযায়ী কাজ করছে বিজিবি। ঝিনাইদহের মহেশপুর সীমান্তের মাটিলা এলাকা সংলগ্ন কোদলা নদী পানি শুকিয়ে যাওয়ায় বাংলাদেশ অংশে ছোট ছোট আকারে জমি চাষ করছেন কৃষক। বিএসএফের বাধায় এই নদীতে যেতে পারতেন না বাংলাদেশিরা। তবে গত নভেম্বর থেকে পাল্টেছে চিত্র। বিএসএফের সাথে বিজিবির কয়েক দফা বৈঠকের পর উদ্ধার হয় নদীর বাংলাদেশ ভূখণ্ডের ৪.৮ কিলোমিটার অংশ। এখন সেখানে চাষাবাদ করতে পেরে খুশি সীমান্ত এলাকার মানুষ। গত বছর তুলনায় এবছরই ভালো, কারণ এবছর লাগাতে পারিছি, গত বছর তো লাগাতে পারিনি, এবছর বন্ধ করে দিল। যারা ধান লেগে তাদের এখনো কোনো বাধা সৃষ্টি হয়নি, ঠিক আছে। আর যদি কোনো ঝামেলা করতে আসে, ঠিক আছে, বিজিবির খবর দিয়েছে, বিজিবি গিয়ে সেটা সংশোধন করে দিয়েছে। নদীতে বাংলাদেশ অংশ কতটুকু তার সমীক্ষা করে নির্ধারণের দাবি স্থানীয়দের। আগে যেমন ঝামেলা করতো, ওই যে নদীর ধারে নেমে চলে আসতো, এখন আর সেটা করে না। বর্তমানে বিজিবি আপনার কড়া নিরাপত্তায় আছে। সম্প্রতি মাটিলা এলাকা পরিদর্শন করে বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার বলেন, সীমান্ত সুনির্দিষ্ট করতে দুই দেশের মধ্যে যৌথ সমীক্ষার আহ্বান জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সেই প্রেক্ষিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। অতি সত্বর আমাদের সার্ভে অফ বাংলাদেশকে আমরা পত্র দিয়েছি। এই সার্ভেটা করলেই এক্স্যাক্ট কত দূর পর্যন্ত আমরা এ ব্যবহার জারি রাখতে পারবো, হয়তো আরো বাড়বে ইনশাল্লাহ। সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের সতর্ক অবস্থানে বিজিবি। তৎপরতা বৃদ্ধি পেয়েছে সবকিছু। বিএসএফও সতর্ক আছে তাদের সাথে যাতে লোক না ঢুকতে পারে। সরাসরি যে রুট যদি আপনি বলে থাকেন, এটা বন্ধ করা, সিল করা, যত ধরনের প্রচেষ্টা থাকা দরকার সবগুলি বিজিবির পক্ষ থেকে ইনশাল্লাহ নেওয়া হবে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত আছে প্রায় ৭০ কিলোমিটার। ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানী সহ সারা দেশে বেড়েছে শীতের দাপট।
হিমেল হাওয়ার সাথে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে জনপদ। এতে সড়ক, নৌ এবং আকাশপথে ব্যাহত হচ্ছে চলাচল, বাড়ছে দুর্ঘটনা। সিরাজগঞ্জ এবং পঞ্চগড়ে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে রবিবার পর্যন্ত বাড়বে শীতের তীব্রতা। রাত থেকে কুয়াশার সাথে বইছে শীতল হাওয়া, নাস্তানাবুদ প্রাণীকুল। আবারও শীত বেড়েছে উত্তরাঞ্চলে। শৈত্যপ্রবাহ শুরু হয়েছে পঞ্চগড় ও সিরাজগঞ্জে। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বাঘাবাড়িতে 9.6 ডিগ্রি সেলসিয়াস। রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশা ঝরতে থাকে পঞ্চগড়ে। দুর্ঘটনা এড়াতে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তাপমাত্রা নেমেছে 10 ডিগ্রিতে। চুয়াডাঙ্গায় গেল 3 দিন 11 থেকে 13 ডিগ্রিতে ওঠানামা করছে তাপমাত্রা। শীতে ব্যাহত হচ্ছে বোরো ধানের আবাদ। শীতের সাথে ঘন কুয়াশা যুক্ত হওয়ায় বেড়েছে দুর্ঘটনা। রাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জে 2টি আলাদা দুর্ঘটনায় আহত হন অন্তত 6 জন। ভোরে নাটোরের গুরুদাসপুরে 2 ট্রাকের সংঘর্ষে মারা যান এক ব্যবসায়ী। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে রাত 1:30 থেকে 9 ঘণ্টা বন্ধ রাখা হয় ফেরি চলাচল। মাঝনদীতে আটকা পড়ে 2টি ফেরি। এছাড়া মাসকাট থেকে ঢাকাগামী একটি ফ্লাইট অবতরণ করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, পরে আবার ফেরে ঢাকায়। আবহাওয়া অফিস জানিয়েছে রবিবার পর্যন্ত তাপমাত্রা কমতে থাকবে। এই সময়ে কোনো কোনো এলাকায় দুপুর পর্যন্ত থাকবে কুয়াশার দাপট। নাজমুস সাকিব সামি, ডিবিসি নিউজ ডেস্ক। সিলেটে সীমান্ত অভিযানে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা প্রায় 5.25 কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে চিনি, রসুন, গরু, চকলেট, কম্বল, কমলা, ঔষধ, মাছ এবং মাদকদ্রব্য। এসব পণ্যের বাজার মূল্য প্রায় 5,22,16,700 টাকা বলে জানায় বিজিবি। 48 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্ত এলাকায় চোরা কারবার প্রতিরোধ এবং নিরাপত্তায় গোয়েন্দার নজরদারি বৃদ্ধি করা হয়েছে। জব্দকৃত পণ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিলামের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। 10ম গ্রেডের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদযাত্রা শাহবাগে আটকে দিয়েছে পুলিশ। সেখান থেকে সহকর্মী আরিফুল ইসলাম সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে, আমরা কথা বলবো তার সাথে। আরিফ, পদযাত্রা তো আটকে দিয়েছে পুলিশ, শিক্ষকদের পরবর্তী আর কোনো কর্মসূচি আছে কিনা আমাদের জানাবেন। দিশা, মূলত কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। কারণ হচ্ছে আপনি জানেন যে সারাদিন এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের সমাবেশ, যেটা কেন্দ্রীয় শহীদ মিনারে হয়েছিল, সকাল 10টা থেকে শুরু হয়েছিল তাদের এই কর্মসূচি। সেটা শেষ করেই মূলত তারা কিছুক্ষণ আগেই তারা সেখান থেকে ঘোষণা বা নতুন কর্মসূচি তারা দিয়েছিল, যেটা হচ্ছে যে এই যে দাবি, তাদের এক দফা দাবি, সেটা হচ্ছে 10ম বেতনভুক্ত বা 10ম গ্রেডের যে দাবি, সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা প্রধান উপদেষ্টা বাসভবন মানে যমুনার দিকে অভিমুখী পদযাত্রা শুরু করেন। সেই ঘোষণা প্রেক্ষিতে কিন্তু তারা শহীদ মিনার থেকে তারা বের হয়ে আসেন, এবং কি পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী সেই সমাবেশ বা বিক্ষোভ মিছিলটি সেটা কিন্তু আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। শাহবাগে এখন সেই শাহবাগে কিন্তু তারা এই রাস্তাতে বসে পড়েছেন। আমি একটু জানতে চাইবো তাদের কাছ থেকে যে তারা আসলে কি করতে যাচ্ছেন এখন। একটু জানতে চাই আপনার কাছে যে একটু বলবেন, আপনারা একটু বলেন তো যে আপনাদেরকে কেন বসে আছেন? আমরা এখানে রাজপথে নেমেছি আমাদের দাবি আদায় করে, এটা আমাদের অধিকার, আমাদের ন্যায্যতা। আমরা প্রথম শ্রেণীর কর্মকর্তা তৈরি করি, অথচ তৃতীয় শ্রেণীর গ্লানি নিয়ে আমাদেরকে এই পথে বসতে হয়েছে কেন? আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী কেন? আমাদেরকে জবাব চাই, রাষ্ট্রের কাছে জবাব চাই আমরা। একটু বলবেন যে আইনশৃঙ্খলা বাহিনী কি বলেছে? আইনশৃঙ্খলা বাহিনী কি বলেছে? আইনশৃঙ্খলা বাহিনী আমাদের শিক্ষক প্রতিনিধিদের সাথে কথা বলার জন্য তাদেরকে ডাকছে। তো এই ক্ষেত্রে কতটুকু কি আশ্বস্ত করবে আমরা এখনো শিওর না, তবে আমরা আশা রাখছি ভালো একটা কিছু আসবে। আপনাদের এখান থেকে প্রতিনিধি হয়ে গেছে? জি জি, আমাদের এখান থেকে প্রতিনিধি গিয়েছে, প্রতিনিধি ডেকেছে। শিক্ষক
যুবক সমাজ আমাদেরকে কেন ব্যারিকেড দিয়ে রাখছে? কাছে ডেকেছে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের আশ্বস্ত করেছে, আমাদের পক্ষ থেকে 2 জন প্রতিনিধি ডেকেছে, তারা কিসের সিদ্ধান্ত দেয় এটার অপেক্ষায় আছি আমরা। ধন্যবাদ। দিশা শুনছিলেন, পরবর্তী সংবাদে হয়তো বা নতুন কোনো তথ্য পাওয়া যাবে, কারণ হচ্ছে ইতিমধ্যেই জানলেন তাদের মুখ থেকেই যে 2 জন প্রতিনিধি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বসেছেন, তার পরবর্তীতে আসলে সিদ্ধান্ত হবে এই কর্মসূচি কতটা আগাবে আর কোথায় গিয়ে সেটা নিশ্চয়ই। বৈঠক শেষে নিশ্চয়ই সিদ্ধান্তের ব্যাপারে আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প এবং বাণিজ্য মেলা। সকালে নরসিংদী পৌর পার্কে চেম্বারের প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। মেলায় রয়েছে 105টি স্টল। প্রতিদিন মেলা চলবে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। 11 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা আবারও ইউরিয়া সার উৎপাদন সরবরাহ শুরু করেছে। বৃহস্পতিবার রাত থেকে সার উৎপাদন শুরু হয় বলে জানিয়েছে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ। সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জানান, গ্যাস সংকটের কারণে গত 21শে ফেব্রুয়ারি থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা রাখে কর্তৃপক্ষ। গ্যাস সরবরাহের দাবিতে আন্দোলনে নামেন কারখানার শ্রমিকরা। পরে গেল বছরের 15ই নভেম্বর থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। আশুগঞ্জ সার কারখানার প্রতিদিন প্রায় 1100 টন ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে